সকালে ফিসফিসানি কানে পৌঁছতেই উৎস তাকালো তাদের দিকে, সাথে সাথে লিমন হাত তুলে নিজের নাক চেপে ধরলো, আমতা আমতা করেই বলল, এবার আমার নাক কোনো গন্ধ পায়নি ভাই, এবার আমার নাক একদম নির্দোষ, যাদোষ ওদের নাকের। উৎস সকালের পানে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে থাকে, আবার তাকালো শান্তর দিকে, স্বাভাবিক কণ্ঠে বলল, আচ্ছা আমি অপেক্ষায় থাকবো। গাঢ় শুভ্র রঙা কুয়াশা চাদর মেলেছে প্রকৃতিতে, ঘাসের ডগায় ডগায় ঘটিয়েছে শিশির বিন্দুরা। সূর্যের এখনো দেখা নেই, চারদিকটা জনশূন্য, কোলাহল মুক্ত। হয়তো এখনো কেউ লেপ কাঁথা ছেড়ে ওঠেনি। তবে এই শীতকে গায়ে মেখে উৎস দাঁড়িয়ে রয়েছে মাঠের কাছে, অপেক্ষা শতরূপার আসার। মেয়েটি এলো আরো কিছুটা সময় পর, দাঁড়ালো উৎসর পিছনে, গলা খাকারি দিয়ে জানান দিল নিজের উপস্থিতি। উৎস পিছন ঘুরে তাকালো, দুই উষ্ঠ ফাঁকা করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু কণ্ঠনালী থেকে কোনো শব্দ বের করার আগেই শতরূপা তার হাতের ব্যাগটি এগিয়ে ধরলো, কোনো ইতিউতি না করেই বলল, আপনার চাদর। উৎসের হাত বাড়িয়ে শতরূপার হাত থেকে ব্যাগটা নিল, চাদরটা বের করে গায়ে জড়াতে জড়াতে শুধালো, ভালোভাবে ধুয়েছো তো? শতরূপা উপর নিচ মাথা নাড়িয়ে হ্যাঁ বুঝালো। উৎস দুই হাতে চাদরটা একটু উপরে তুললো, নাক টেনে ঘ্রাণ নিতে নিতেই বলল, কোন ডিটারজেন্ট দিয়ে ধুয়েছো? ঈষৎ ফরকালো শতরূপা, তবে পরক্ষণেই আবার সামলে নিল নিজেকে। কিন্তু কোনো ডিটারজেন্ট দ্বারা সে উৎসের চাদর ধুয়েছে তা তো যেন নয়। নজরুল আহমেদ বাজার থেকে ডিটারজেন্টের প্যাকেট আনেন, তারপর শান্তি বেগম সেই প্যাকেট খুলে গোড়াগুলো একটি কৌটায় তুলে রাখেন। শতরূপা সেই কৌটা থেকেই ডিটারজেন্ট নিয়ে চাদরটা ধুয়েছে। এখন সেই ডিটারজেন্টের নাম কি তা তো জিজ্ঞেস করা হয়নি। মেয়েটি মনে মনে বিরক্ত হলো, তার ভীষণ বলতে ইচ্ছে হলো, চাদর ধুয়ে দিতে বলেছেন, ধুয়ে দিয়েছি। কোন ডিটারজেন্ট দিয়ে কিভাবে ধুয়েছি এত দিয়ে কি দরকার আপনার? তবে মুখ ফুটে এই কথাগুলো আর বলা হলো না শতরূপার। এত সাহস কোথায় তার? মেয়েটি মাথা নুইয়ে নিল, মনের কথা মনেই চেপে রেখে মিনমিনে স্বরে জবাব দিল, জানি না। উৎস কপালে ভাঁজ ফেললো, ভ্রু কুচকে শোধালো, তুমি ধুয়েছো চাদরটা আর কোন ডিটারজেন্ট দিয়ে ধুয়েছো জানো না? আসলে কোন প্যাকেটে ডিটারজেন্ট আনা হয়েছে নাম কি লেখা হয়নি। এইটুকু বলে থামলো শতরূপা, এদিক ওদিক দৃষ্টি ঘুরিয়ে ফের বলল, আমি তাহলে এখন আসছি। এত তারা? কথাটা অসম্পূর্ণ রেখেই থেমে গেল উৎস। কানে কেমন একটা শব্দ ভেসে এলো তার, মনে হলো যেন আশেপাশে কেউ ফিস ফিস করে কথা বলছে এবং সাথে ধাক্কা ধাক্কিও করছে। উৎস কান খাড়া করলো, বোঝার চেষ্টা করলো ঘটনাটা। সাথে সাথে মুখাভাবের পরিবর্তন ঘটলো তার, কপালে ফুটে উঠলো গুটি কয়েক ভাঁজ। উৎস তাকালো শতরূপার দিকে, রাশবাড়ি কণ্ঠে বলল, তুমি এখানেই দাঁড়াও, আমি একটু আসছি। শতরূপা আমতা আমতা করেই বলল, কোথায় যাবেন? আমি বাড়ি যাব। আমি আসা পর্যন্ত অপেক্ষা করো। কথাটা বলে উৎস আর অপেক্ষা করলো না, পিছন ঘুরে মাঠটা একটু ঘুরে এসে দাঁড়ালো একটি কলা গাছের ঝাড়ের কাছে। তাকিয়ে দেখলো নুমান, লিমন, আবিদ এবং রাজু এই শীতের মধ্যে কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে আছে কলা গাছের ঝাড়ের ভিতর। একটার গায়ের উপর থেকে আরেকটা উকি মেরে রয়েছে। এতক্ষণ সে এই এবং শতরূপা যেখানে দাঁড়িয়েছিল সেখানেই। উৎস একটু এগিয়ে এসে নিঃশব্দে দাঁড়ালো লিমনের পিছনে, হাত উঁচিয়ে আলতু ভাবে চাপড় মারলো তার কাঁধে। লিমন কাঁধ ঝাঁকালো, পিছনে না তাকিয়েই বলল, জ্বালাস না তো, দেখতে দে। আবিদের কথা শেষ হতে না হতেই তার সামনের দিকে দৃষ্টি রেখেই নুমান বলল, উৎস ভাই কোথায় গেল বলতো? ওখানে তো এখন শুধু শান্তর বোন একা দাঁড়িয়ে আছে। গেছে হয়তো ঝোপঝাড়ে আড়ালে কাজ সারতে। বাক্যটা বলে থামলো রাজু, কণ্ঠে একরাশ দুঃখ ঢেলে বলল, এই শীতে প্রসাব পায়খানার যে কত কষ্ট ভাই, তার পৃথিবীতে কোনো কাজেই নাই। পানি না যেন হিমালয়ের বরফ গলা ঝর্ণা, গায়ে লাগতেই কলিজা ধইরা টান মারে। মাঝে মাঝে মনে হয় ইউরোপ আমেরিকার মতো টিস্যু দিয়েই কাজ চালিয়ে দিই, কিন্তু কি করব, আমরা বাঙালি মানুষ, ওইসব টিস্যু ফিচু গিদ্রামি লাগে, তাই কষ্ট হলেও বরফ গলা পানি দিয়েই চালাইতে লাগে ভাই। তোর পাশায় দেখছি একটা হিটার লাগানোর ব্যবস্থা করতে হবে, যাতে পানি লাগলে কলিজা ধইরা টান্না মাইরা কলিজাটাই জ্বালাইয়া দেয়। উৎস ভারী কণ্ঠে বলল কথাটা। চমকে উঠলো সকলে, তড়িৎ গতিতে তাকালো পিছন ঘুরে। উৎসকে দেখি অন্তরাত্মা কেঁপে উঠলো তাদের। এর মানে শতরূপার কাছ থেকে সরে এই লোক এখানে এসেছিল, আর তারা তা টের না পেয়ে দিব্যি দাঁড়িয়ে দাঁড়িয়ে উকি মারছিল। উৎস নিশ্চয়ই তাদের এই কাজে ভয়ঙ্কর রেগে গেছে।
এমনই যা রাগ এই লোকের, আজ নির্ঘাত তাদের কচুকাটা করে এই মাটি চাপা দিয়ে দিবে। উৎসের আতঙ্কের দিশাহারা হয়ে উঠল নুমান, রাজু, আবিদ এবং লিমন। কি করবে না করবে বুঝে পেরে ছুট লাগালো এদিক ওদিক, যদি পালিয়ে বাঁচা যায় আর কি। কিন্তু তাড়াহুড়ো তাও হয়ে উঠল না, উল্টো একজনের পায়ের সাথে আরেকজনের পা বেঁধে হুমড়ি খেয়ে পড়লো একে অপরের উপরে। সাথে সাথে চেঁচিয়ে উঠলো আবিদ, বেচারা পড়েছে সবার নিচে। এমনই তো হ্যাংলা পাতলা শরীর, তার উপর রাজু, নুমান, লিমন মতো তিনজন শক্তপোক্ত জোয়ান ছেলে পড়েছে তার উপরে। বেচারা পিঠ বাঁকিয়ে নিল ব্যথায়, আর্তনাদ করেই বলল, আল্লাহ মেরে ফেললো গো, খেয়ে খেয়ে এক একটা হাতির মতো দেহ বানিয়েছে, এখন সেই দেহ দিয়ে আমাকে পিষে মারছে। আবিদের কথায় ভরকে গেল সকলে। তৎক্ষণাৎ সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো তারা। অপ্রস্তুত ভঙ্গিতে চোখ ঘোরাতে শুরু করলো আশেপাশে। উৎসভ্রু বাঁকালো, শান্ত অথচ গম্ভীর কণ্ঠেই শুধালো, এখানে কি করছিস তোরা? নুমান আমতা আমতা শুরু করলো, জোরপূর্বক হেসেই বলল, না মানে ভাই, সবাই মিলে শীতের সকালে একটু হাঁটতে বেরিয়েছিলাম আর কি। নুমানের কথায় সায় জানালো বাকিরাও। রাজু মাথা নাড়িয়েই বলল, জি ভাই, নোমান ঠিকই বলেছে, আমরা শীতের সকালে সবাই মিলে একটু প্রকৃতির উপভোগ করতে বেরিয়েছিলাম। কতদিন হয় ভোরের কুয়াশা দেখা হয় না। তা হাঁটতে বেরিয়েছিলি কি কলা গাছের ঝাড়ের মধ্যে? সব কটাকে তো এসে আমি কলা গাছের ঝাড়ের মধ্যেই পেলাম। চুপ হয়ে গেল সকলে। এখন কি উত্তর দিবে তারা? তারা তো এই শীতের মধ্যে হাঁটতে আসেনি, এসেছিল উৎস আর শতরূপার পেছনে গোয়েন্দাগিরি করতে। গতকাল শান্ত যখন বলেছিল আজ ভোরে শতরূপা দেখা করতে আসবে, তখনই তারা সকালে মিলে পরিকল্পনা করে নিয়েছিল এখানে হানা দিবে, আর করেছেও তাই। নয়তো এই শীতের মধ্যে কেউ তাদের মেরেও ল্যাপ কম্বলের নিচ থেকে বের করতে পারতো না। তবে এখানে এসে বুঝি আর শেষ রক্ষা হলো না, বাঘের গর্তে ঢুকবে আর বাঘের থাবা খাবে না, তাই কখনো হয়? এত লুকিয়ে চুপিয়ে এসেও শেষ পর্যন্ত সেই ধরা পড়েই গেল উৎসের কাছে। সবাই চুপ থাকতে দেখে উৎসের মুখ শক্ত হয়ে উঠল, ক্রোধে রি করে উঠল শরীরটা। এই বিচ্ছুগুলোর জন্য কোথাও একটু শান্তি পেল না সে। কোথাও সে ভেবেছিল এই ভোরে শতরূপার সাথে দেখা করে একাকি দুই দ্বন্দ্ব কথা বলবে, তাও তা পারল না। এই বিচ্ছুগুলো এসে নাক জাগিয়েছে, ইচ্ছে তো হচ্ছে সবগুলো নাক কেটে এখনই হাতে ধরিয়ে দিতে। উৎস হঠাৎ তার এক পায়ে জুতা খুলে হাতে নিল, নুমানের দিকে তেড়ে এসেই বলল, আমাকে বলদ পেয়েছিস? তোদের কি মনে হয় আমি বুঝি না কিছু? দাঁড়া, আজ প্রত্যেকটাকে জুতো পিটা করে পাশের বাড়ির কুটনি মহিলাদের মতো উকি মারার ভূত ছাড়িয়ে দিব। উৎসের হাতে জুতা দেখে আটকে উঠল নুমান, রাজু, আবিদ এবং লিমন। তড়িঘড়ি করে তারা ছোট লাগালো যেদিকে দু চোখ যায়। উৎস ফুস করে একটা নিঃশ্বাস ফেলল, আর এগোলো না তাদের দিকে। হাতে জুতাটা মাটিতে ফেলে ফের পায়ে পড়ে নিল। লিমন দূর থেকে উৎসকে জুতাটা আবার পড়তে দেখে একটু সাহস পেল, উল্টো ঘুরে দৌড়ে এলো তার দিকে, নিজেকে নিরাপদ দূরত্বে রেখেই বলল, ভাই, এরপর ভাবির সাথে দেখা করতে এলে এত ভোরে আসবেন না, একটু বেলা করে আসবেন। যা শীত, এত ভোরে আমাদের গোয়েন্দাগিরি করতে কষ্ট হয়। উৎসুক ফুসে উঠল, ফের পা থেকে জুতা খুলতে খুলতে বলল, গোয়েন্দাগিরি? আয়, তোর গোয়েন্দাগিরি ছুটাচ্ছি আমি। লিমনকে আর পায়কে, বেচারার আর এক দ্বন্দ্ব দাঁড়ালো না, ঝড়ের গতিতে দৌড় শুরু করলো যেদিকে দুই চোখ যায়। উৎসের মুখাভাবের পরিবর্তন ঘটলো, হাসি ফুটে উঠল উৎসের কোণে। ভাবি শব্দটি তার হৃদয়ে লেগেছে। যাক, বিচ্ছুগুলো যাওয়ার সময় অন্তত ভালো কিছু বলে গেছে। এই শব্দটির জন্য হলেও উৎসের এদের উপর থেকে সব ক্রোধ উধাও হয়ে গেছে এক নিমিষে। নুমানরা চলে যেতেই উৎস আবার ফিরে এলো শতরূপার নিকট। মেয়েটি আগের স্থানেই দাঁড়িয়ে দাঁড়িয়েই অপেক্ষা করছিল। উৎসকে ফিরে আসতে দেখেই সে বলে উঠল, এখন তাহলে আসি আমি। এত তাড়া কিসের? চলো ওদিকটাই হেঁটে আসি একটু, তারপর বাড়িতে ফেরা যাবে। শতরূপা তো এমনি উৎসের সামনে থাকতে চায় না বেশিক্ষণ, তারপর আবার একসাথে হাঁটা। এর মধ্যে ওদিকে যদি নজরুল আহমেদ এবং শান্তি বেগমের ঘুম ভেঙে যায় আর তাকে বাড়িতে খুঁজে না পায়, তাহলে আরেক ঝামেলা। মেয়েটি আমতা আমতা শুরু করলো, ইতস্তত করে জবাব দিল, না, আমাকে বাড়ি ফিরতে হবে তাড়াতাড়ি, নয়তো বাবা বকবে। তোমার বাপ যে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছেন, আমি তা জানি। ওনার ঘুম ভাঙতে ভাঙতে আমরা চলে আসব। শতরূপা
ঠিক পছন্দ হলো না উৎসের কথাটা। তোমার বাপ পড়ে পড়ে ঘুমাচ্ছে মানে কি? একটু সুন্দর করেও তো বলা যেত, যেমন লোকটার আচার ব্যবহার তেমন কথা শ্রী। শতরূপা মনে মনে ভেঙচি কাটলো, তবে মুখ ফুটে বলতে পারলো না কিছুই, শুধু মিনমিন কণ্ঠেই বলল, আমি যাব না হাঁটতে, আপনি একাই যান। আমি একাই যদি যেতাম তাহলে তোমাকে বলতাম না, চলো আমার সাথে। শেষোক্ত কথাটা একটু ধমকে সুরেই বলল উৎস। শতরূপার হৃদয় কিঞ্চিত কম্পিত হলো, আর না বলার সাহস করলো না সে। উৎস হাঁটা ধরলো, সেও হাঁটা ধরলো তার পাশে পাশে। এরপর দুজনেই চুপ। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভাঙলো উৎস, হাঁটতে হাঁটতে শুধালো, তোমার কাছে জীবন মানে কি? জীবন? আমার কাছে জীবন মানে একটু হাসি, একটু আনন্দ, আর মাঝে মাঝে একটু দুঃখের ছোঁয়ায় মেতে ওঠা গল্প মাত্র। এইটুকু বলেই থামলো শতরূপা, পাশ ফিরে তাকালো উৎসর দিকে, কৌতূহলী হয়ে শুধালো। আর আপনার? চাপা নিঃশ্বাস ছাড়লো উৎস, একটু সময় নিয়ে বলল, আমার কাছে জীবন মানে বাধাহীন নদীর স্রোতের ন্যায়, যাকে হাজার দুঃখ কষ্ট ক্লেশ নিয়েও নিজের গতিতে বয়ে চলতে হয়। আমার কাছে জীবন মানে লড়াই, যেখানে বেঁচে থাকার জন্য কখনো নিজের সাথে, কখনো সমাজের সাথে, কখনো আপনাদের সাথে, কখনো বা প্রকৃতির সাথে লড়াই করে যেতে হয়। শতরূপা মনোযোগ দিয়ে শুনলো কথাগুলো, বেশ ভালো লাগলো তার। এই কাঠখোট্টা লোকটা যে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কথাও বলতে পারে জানা ছিল না। সে তো ভেবেছিল এ শুধু ধমকাতে, মারামারি করতে আর বেয়ারাগিরি করতে জানে। শতরূপার উচ্চে হাসি ফুটিয়ে তুললো, প্রশংসা করেই বলল, বেশ সুন্দর বলেছেন কিন্তু। প্রত্যুত্তরে উৎস হাসলো একটুখানি। এরপর আবারও দুজন চুপ। ভোরের কুয়াশা ঢাকা আর আশপাশটা দেখতে দেখতে হাঁটছিল দুজন। হঠাৎ কি যেন একটা এসে পড়লো শতরূপার চোখের ভিতরে। মেয়েটির চোখটা জ্বলে উঠলো, সাথে সাথে দাঁড়িয়ে পড়লো সে, হাত উঁচিয়ে ঘষতে শুরু করলো চোখটা। উৎসও দাঁড়িয়ে পড়লো তার দেখা দেখি। ভ্রু কুচকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? চোখে কি যেন একটা পড়েছে, জ্বলছে ভীষণ। শতরূপার কণ্ঠে কাতরতা, ইতিমধ্যে চোখটা লাল হয়ে পানিও এসে গেছে। উৎস একটু ঘুরে এসে দাঁড়ালো তার মুখোমুখি, কণ্ঠে কিছুটা অস্থিরতা নিয়েই বলল, কই কি পড়েছে আমাকে দেখতে দাও। শতরূপার চোখ থেকে হাত সরালো না, চোখে কি পড়েছে তাও দেখতে দিল না উৎসকে। ভ্রু কুচকালো উৎস, এবার নিজেই হাত বাড়িয়ে মেয়েটির হাত সরিয়ে দিতে চাইলো চোখ থেকে। অপ্রস্তুত হলো শতরূপা। উৎসের স্পর্শ তার হাতে লাগার পূর্বেই সে পিছিয়ে গেল 2 কদম। উৎসের কপাল ভাঁজ পড়লো, থমথমে কণ্ঠে সে বলল, আমি তোমাকে আদর করে ভালোবেসে ছুঁয়ে দিতে চাইছি না, চোখে কি পড়েছে সেটা দেখতে চাইছি শুধু। যে 2 কদম পিছিয়ে গিয়েছো, এখন ভদ্র মেয়ের মতো সেই 2 কদম সামনে এগিয়ে এসো। শতরূপা ভরকে গেল কিঞ্চিত। কথার কি স্ত্রী আদর করে ভালোবেসে ছুঁয়ে দিতে চাইনি না মানে কি? আদর ভালোবাসার শব্দগুলো কি এভাবে সরাসরি বলার মতো? এই শব্দ দুটো খুব ছোট হলেও এর অর্থ খুব গভীর এবং অস্বস্তিদায়ক, বিশেষ করে অপরিচিত মানুষের সামনে। উৎস এখনো শতরূপার অপরিচিতদের কাতারেই রয়েছে। মাত্র কয়েকদিন হলো এই পুরুষের সাথে তার দেখা। এখনো দুজনের সম্পর্কে কিছুই জানে না, শুধু ভাগ্যের হেরফেরে 2-4 বার দেখা হয়েছে, এই যা। এর মধ্যে লোকটা কি সাবলীল ভাবে অপরিচিত এক নারীর সামনে এই শব্দগুলো উচ্চারণ করলো। শতরূপা সামনে এলো না, বরং কপাল কুঁচকে হাতের উল্টো পিঠে চোখটা ডলতে শুরু করলো। মনে হচ্ছে যেন আজ হাতের ঘর্ষণে চোখের পিণ্ডি চটকে দিবে। ইতিমধ্যে চোখটা লাল করে ফুলিয়ে ফেলেছি, এখন চোখটা পুরোপুরি নষ্ট করা বাকি আর কি। উৎস চোখ ছোট ছোট করে তাকালো শতরূপার চোখের দিকে, গম্ভীর কণ্ঠেই বলল, এমনি তো চোখ দুটো আলুর মতো, তার মধ্যে এর উপর যে পরিমাণ অত্যাচার চালাচ্ছ, এই বেচারার যদি কথা বলার শক্তি থাকতো এতক্ষণে তোমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বলতো, তুই একটা ক্যাথরিন নাইট, তোর মতো অত্যাচারী মহিলার সাথে আমি থাকবো না। শতরূপা ভরকে গেল। কি সে কি এমন করেছে? চোখে কিছু একটা গিয়েছে বিধায় শুধু চোখটাই তো ঘষছে, এতে অত্যাচারী হওয়ার কি আছে? আর এই ক্যাথরিন নাইটটাই বাকে, এটা কারোর নাম নাকি অন্য কিছু? এই ধরনের শব্দ সে আগে কখনো তো শুনিনি। শতরূপা এক চোখে হাত রেখে অন্য চোখটা বড় করে তাকালো, কিছুটা অবাক স্বরেই শুধালো, ক্যাথরিন নাইট মানে কি? ইনি কোনো মানুষ নাকি বস্তু নাকি অন্য কিছু? ইতিহাসের সবচেয়ে অত্যাচারী নারীদের মধ্যে ক্যাথরিন নাইট একজন। এই ভদ্র মহিলা একজন কসাই ছিলেন,
তিনি মাংস কাটতে এতটাই পছন্দ করতেন যে বিছানার কাছে সবসময় কসাইদের একটি ছুরির সেট ঝুলিয়ে রাখতেন। তিনি বিয়ের পরের দিনই নিজের প্রথম স্বামীকে হত্যার চেষ্টা করেন। নিজের 2 মাসের কন্যা সন্তানকে রেল লাইনে ফেলে দিয়ে আসেন, যদিও ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল শিশুটি। তারপর দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্বামীর সাথে ঝগড়ার রেশ ধরে তার 8 সপ্তাহের কুকুরের জিহ্বা কেটে নেন এবং চোখ তুলে ফেলেন। এরপর আবার তিনি গোপনে প্রাইজ নামক একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন, কিন্তু সেখানেও দ্বন্দ্বের সৃষ্টি হলে তিনি 37 বার ছুরির আঘাতে তাকে হত্যা করেন। তারপর তার শরীরের চামড়া খুলে বেডরুমের দরজার হুকের সাথে ঝুলিয়ে রাখেন। শুধু তাই নয়, প্রাইসের মাথা কেটে তা দ্বারা স্যুপ রান্না করেও খেয়েছিলেন এই ভদ্রমহিলা। শিউরে উঠল এমন ভয়ঙ্কর বর্ণনা শুনে। কোনো নারী কখনো এতটা হিংস্র হতে পারে? নারী মানেই তো মায়ের জাত। এরা হয় কোমল নরম ফুলের মতো, এদের বুক ভর্তি থাকে মমতা। এরা কিভাবে পশুর নিয়ে এতটা পাষাণ হয়? আর পাষাণ যদি হয়েই থাকে তবে ধরা পড়লো কিভাবে? ধরা পড়ার পর কি তাকে কোনো শাস্তি দেওয়া হয়েছিল? শতরূপার মনে প্রশ্নরা ডানা মেলল। কৌতূহলী হয়ে সে প্রশ্ন করলো, তারপরে এই নারীকে ধরলো কিভাবে? আর ধরা পড়ার পর একে কি শাস্তি দেওয়া হয়েছিল? প্রাইস কিছুদিন নিজের কাজে না গেলে তার সহকর্মীরা চিন্তিত হয়ে পুলিশের দ্বারস্থ হন। প্রাইস নাকি তাদের আগে থেকেই বলে রেখেছিলেন সে ক্যাথরিনের হাতে যে কোনো সময় খুন হতে পারেন। সহকর্মীদের এই অভিযোগের ভিত্তিতেই ক্যাথরিনকে গ্রেফতার করেন পুলিশ এবং ঘটনার সত্যতাও খুঁজে পান। তখন তাদের দেশে মৃত্যুদণ্ডের নিয়ম ছিল না বিধায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয় ক্যাথরিনকে। শতরূপা মনোযোগ দিয়ে শুনলো কথাগুলো, তবে পরক্ষণেই তার কপাল কুঁচকে এলো। শেষে কিনা উৎস তাকে এমন এক নিশ্চিংস মহিলার সাথে তুলনা করলো। সে কি এমন করেছে? শুধু চোখটাই তো ঘষেছে, এর জন্য এত হিংস্র এক নারীর সাথে তুলনা করবে? কোথায় রয়েছে বাংলাদেশ আর কোথায় রয়েছে আমেরিকা? দুটোর মধ্যে আকাশ পাতাল ব্যবধান। শতরূপা বিরক্তি হলো, কপালে গুটি কয়েক ভাঁজ ফেলে বলল, আমি মোটেই ক্যাথরিন নাইটের মতো হিংস্রতার পরিচয় দেয়নি। শুধু শুধু বাজে কথা বলবেন না। তুলনা দিলেও যুক্তিসঙ্গত তুলনা দিন, এমন মানিজ্জত মারা যুক্তি দিবেন না। কথাটা বলেই শতরূপা আবারও নতুন উদ্যমে নিজের চোখ ঘষার কার্য শুরু করলো। উৎসব ভ্রু কুচকালো। এই মেয়েকে এতগুলো কথা বলেও কোনো লাভ হলো না। তার যা ইচ্ছে সে তাই করছে। না, এবারে আর সময় ব্যয় করলো না। উৎস স্পর্শ করবে না বলেও করে বসলো। শতরূপা কিছু বুঝে ওঠার কিংবা আবার সরে যাওয়ার আগে চোখ ঘষতে থাকা তার হাতটা ধরে ফেললো উৎস, টেনে নামিয়ে নিল চোখের উপর থেকে। হকচকিয়ে উঠল মেয়েটা। আকস্মিক হাতে পুরুষালী স্পর্শে শিউরে উঠল তার তনুমন। দ্রুত সরে যেতে চাইলেও পিছনে, কিন্তু উৎস যেতে দিল না। তার শক্তপোক্ত পুরুষালী হাত দ্বারা চেপে ধরল মেয়েটির হাতটা, আটকে দিল ওখানে। হাঁসফাঁস করে উঠল শতরূপা। হাতটা ঘুরিয়ে ছাড়িয়ে নিতে চাইল উৎসের হাতের ভাঁজ থেকে, কিন্তু পারল না। তার মতো ক্ষুদ্র এক বালিকার কি উৎসের মতো এক জাদ্রেল পুরুষের শক্তির সাথে পেরে ওঠা সম্ভব নাকি? উচ্চ শক্ত হাতে শতরূপাকে টেনে নিজের নিকটে নিয়ে এলো। ভ্রু কুচকে লাল হওয়া চোখটার দিকে তাকিয়ে বলল, চোখটার অবস্থা তো দেখছি গোলালুর থেকে লাল আলু করে ফেলেছ। উৎস এবং শতরূপার মাঝে এখন দূরত্ব খুবই কম। মেপে দেখলে 2-3 ইঞ্চি হবে হয়তো। উৎস কিছুটা ঝুঁকলো শতরূপার মুখের উপর। তার উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে দিল মেয়েটির মুখমণ্ডল। হাঁসফাঁস করে উঠল শতরূপায়। হৃদস্পন্দন বেড়ে গেল তরতরি। এর পূর্বে সে আর কখনো কোনো পুরুষের এতটা সন্নিকটে যায়নি, আজ প্রথম। তাই অস্বস্তি বোধটাও খুব বেশি। মেয়েটির দৃষ্টি ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। বিরক্ত হলো উৎস। এইভাবে চোখ ঘুরালে চোখে কি পড়েছে বা কি হয়েছে তা সে দেখবে কিভাবে? কপাল কুঁচকে নিল সে। বিরক্তি ভরা কণ্ঠেই বলল, চোখে ঠিক কি পড়েছে দেখতে তো দিবে। এভাবে চোখটা মার্বেলের মতো এদিক ওদিক নাচাচ্ছ কেন? শতরূপা চোখ ঘোরানো তবুও থামলো না। এখন আবার সাথে মাথাও ঘোরানো শুরু করেছে। ভিতরে ভিতরে মেয়েটি অস্বস্তি বোধে মুছড়ে পড়েছে। মুখ খুলে শক্ত গলায় কিছু বলতেও পারছে না এই ভয়ঙ্কর পুরুষের সামনে। সে সাহস হচ্ছে না তার। মন চাইছে বলতে, কিছু কণ্ঠনালী দমিয়ে রেখেছে। উৎস যা ভয়ঙ্কর বেয়ারা পুরুষ, তাতে তার মুখের উপরে কিছু বললে না আবার হিতে বিপরীত কিছু ঘটে যায়। এমনি এখন সে একা। একটা মেয়ে মানুষ আছে এখানে, আশেপাশে কেউ নেই।
এখন যদি এখানে উৎস তাকে মেরে ফেলে রেখেও চলে যায়, তাহলেও তাকে বাঁচানোর জন্য কেউ আসবে না। ঠিক এই কারণে সে চাদর নিয়ে উৎসের কাছে আসতে চায়নি, পাঠিয়েছিল শান্তর দ্বারা। কিন্তু শেষমেশ তাকেই আবার আসতে হলো। উৎস কিঞ্চিত সময় নিয়ে ভ্রু কুচকে তাকিয়ে রইল শতরূপার মুখপানে। অতঃপর হুট করেই 2 হাত তুলে রাখলো তার 2 গালে। শক্ত হাতে মেয়েটির মাথা নাড়ানো বন্ধ করে দিয়ে আটকে দিল এক স্থানে। চমকে উঠল মেয়েটি, চোখ বড় বড় করে বলল, কি করছেন কি? উৎস জবাব দিল না। শতরূপার মুখের উপরে ঝুঁকে থেকেই হালকাভাবে ফু দিতে শুরু করলো তার চোখে। মেয়েটির ছোটখাটো দেহখানি সর্বাঙ্গ জুড়ে উদয় ঘটল এক অদ্ভুত তাড়নার। এ কেমন অনুভূতি! কোনো পুরুষের সান্নিধ্যে এলে বুঝি এমন অনুভূতি হয়? কই, নজরুল আহমেদ কিংবা শান্তর সান্নিধ্যে গেলে তো শতরূপা এমন অনুভব করে না। তাহলে উৎসের সান্নিধ্যে এসে এমন অনুভব কেন করছে? মেয়েটি কেমন দুর্বল হয়ে পড়ল। কিছু বলতে চেয়েও কণ্ঠনালী ভেদ করে কোনো শব্দ বের করতে সক্ষম হলো না। উৎস আরো একটু সময় নিয়ে ফু দিল শতরূপার চোখে, কোমল কণ্ঠে শুধালো, চোখ জ্বলা কমেছে? প্রত্যুত্তরে শতরূপা চুপ রইল। এই মুহূর্তে তার কর্ণে যেন কারো কোনো কথা বোঝাচ্ছে না। এক দৃষ্টে সে চেয়ে আছে তার সম্মুখে উপস্থিত সুদর্শন পুরুষটির দিকে। উৎস আর শতরূপার উত্তরের অপেক্ষা করল না। নিজ উত্তরকে তার শরীরে জড়ানো চাদরটার এক কোণে ওষ্ঠ দ্বারা নিল। মুখ দ্বারা জুড়ে জুড়ে কয়েকটা শ্বাস ছেড়ে চাদরের কোণাটা গরম হলে তা দ্বারা ভাপ দিল শতরূপার চোখে। এই পর্যায়ে ধ্যান ভাঙল মেয়েটির। অপ্রস্তুত হলো সে। আড়ষ্ট ভঙ্গিতে তৎক্ষণাৎ দূরে সরে গেল। উৎসের কপালে ফের ভাঁজ পড়ল। গম্ভীর কণ্ঠেই শুধালো, চোখের জ্বলনি কমেছে? এলোমেলো দৃষ্টি ফেলল শতরূপা। আমতা আমতা করে জবাব দিল, আগের থেকে অনেকটা। থামলো মেয়েটি, দম নিয়ে ফের বলল, এখন তাহলে আমি আসছি। বাবা ঘুম থেকে উঠে আমাকে খুঁজে না পেলে কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়বেন। তোমার বাবার এছাড়া আর কাজ কি? উৎসের কথাটা সম্পূর্ণরূপে শুনল না শতরূপা। তার পূর্বেই পিছন ঘুরল সে। অপ্রস্তুত ভঙ্গিতে পা বাড়ালো বাড়ির পথে। উৎসের সাথে সাথে পিছন ডাকলো তার। মেয়েটি থমকে দাঁড়ালো। উৎসের দিকে ফের ফিরে তাকিয়ে শোধালো, আবার ডাকলেন যে, কিছু বলবেন? উৎস তার শরীরের জড়ানো চাদরটা খুলে ফের ঢুকিয়ে দিল শতরূপার আনা ব্যাগটার। থমথমে কণ্ঠেই বলল, চাদরটা আবার ধুয়ে নিয়ে এসো। শতরূপা ভ্রু কুচকে এলো। কপালে ভাঁজ ফেলে সে বলল, কালই তো ধুয়েছিলাম, আবার কেন? তোমার চোখে ভাপ দেওয়ার সময় চোখের পানি লেগেছে এতে। শতরূপা অবাক হলো, বিস্ময় প্রকাশ করেই বলল, একটু পানিই তো লেগেছে, তাও চাদরের এক কোণে। এর জন্য আবার ধোয়ার কি প্রয়োজন? তোমার চোখে কোনো পোকা পড়েছে নাকি অন্য কিছু তা আমি জানি না। হতে পারে কোনো পোকা বা অন্য কোনো বস্তু পড়ে তা তোমার চোখের পানিতে থাকা এনজাইম এবং ব্যাকটেরিয়ার সাথে মিশে ক্ষতিকর কোনো পদার্থ তৈরি করেছে, যা আমার চাদরে লেগে গেছে। যেমন ধোয়া চোখে গেলে বা পেঁয়াজ কাটলে আমাদের চোখ দিয়ে পানি বের হয়। এজন্য আসলে সালফারের এক ধরনের যৌগ দায়ী। পেঁয়াজ কাটলে এ ধরনের যৌগ বেরিয়ে আসে। এই যৌগ চোখের পানির সঙ্গে মিশে অতি সামান্য সালফিউরিক অ্যাসিড তৈরি করে। বলা তো যায় না, তোমার চোখেও হয়তো তেমন কোনো পদার্থই তৈরি হয়েছে। আমি কোনো ঝুঁকি নিতে চাইছি না, তার থেকে এটা তুমি আবার ধুয়ে দিও। শতরূপা হা হয়ে গেল। কি অসাধারণ যুক্তি! চাদরের এক ধার থেকে চোখে একটু ভাপ দিয়েছে, তাতে কতটাই বা চোখের পানি লেগে গিয়েছে চাদরে। এই জন্য নাকি আবার সালফিউরিক অ্যাসিড উৎপন্ন হবে? কেন সালফিউরিক অ্যাসিডের উৎপন্ন হওয়ার জায়গা কি অভাব পড়েছে? শতরূপা কিছু বলতে গিয়েও থেমে গেল। সে মানবিক বিভাগের শিক্ষার্থী। রসায়ন সম্পর্কে তার তেমন কোনো ধারণা নেই। উৎসের কথার পরিপ্রেক্ষিতে আবার কি ভুল ভাল যুক্তি দিয়ে ফেলবে, তার নাকানি চুবানি খেয়ে মান ইজ্জত নষ্ট করে ঘরে ফিরতে হবে। তার থেকে এই বিষয়ে আর কথা না বাড়ানোই শ্রেয়। একবার যখন এই চাদর সে ধুতে পেরেছে, তখন আরো একবার ধুতে পারবে। প্রয়োজনে ধুতে ধুতে এর রংটাই পাল্টে দেবে। শতরূপা মাথা নাড়িয়ে উৎসের কথায় সায় জানালো, নিচু সরেই বলল, আচ্ছা। উৎস সন্তুষ্ট হলো শতরূপার কথায়। একটু সময় নিয়ে বলল, আগামী পরশু ভোরে আমি মাঠে অপেক্ষা করব। চাদরটা ধুয়ে শুকিয়ে ওখানে
নিয়ে এসো। আমার আসার কি প্রয়োজন? শান্তকে দিয়ে পাঠিয়ে দেব। আমি আগেই বলেছি আমি মধ্যস্থ কোনো ঘটক শ্রেণীকে পছন্দ করি না। চাদরটা আমি তোমাকে দিয়েছি, সুতরাং তুমি আবার ফেরত দিয়ে যাবে। শতরূপা বিরক্ত হলো। সে ফেরত দিয়ে যাওয়া আর শান্তর ফেরত দিয়ে যাওয়ার মধ্যে পার্থক্য কি? একজন দিয়ে গেলেই তো হয়। উৎসের সম্পর্ক চাদর পাওয়ার সাথে সে সুর চাদর পায়। এইবার শতরূপা সাহস করে উৎসের কথার বিরোধিতা করেই বসলো। নাক মুখ কুচকে বলল, আমি পারবো না। উৎস বাঁকা হাসলো, হুমকি সরেই বলল, তবে আমি তোমার বাড়িতে যাব, নজরুল আহমেদের নিকট গিয়েই চাইবো চাদরটা। শতরূপার মুখটা চুপসে গেল। এই ভয়টাই তো সে পেয়েছিল, যার জন্য এই ভোরে শীতকে উপেক্ষা করে লুকিয়ে চাপিয়ে এখানে এসেছে। নয়তো কি প্রয়োজন ছিল তার বারবার এই ভয়ঙ্কর পুরুষের সম্মুখীন হওয়ার? এই ভোরে একাকী এক পুরুষের সাথে দেখা করার? শতরূপা আর দরকে জড়াল না। এই লোককে দ্বারা নজরুল আহমেদের কাছে যাওয়ার কোনো যাওয়া কেন সম্ভব? মেয়েটি দৃষ্টি নত করলো, নরম স্বরেই বলল, আচ্ছা, এটা ধুয়ে আগামী পরশু ভোরে আমি নিজে এসে দিয়ে যাব। এই তো, এবার সঠিক পথে এসেছো। কথাটা বলে উৎস অধর বাকি হাসলো। শরীরটা যেন জ্বলে উঠল শতরূপার। দাঁত কিরমির করে একবার সে তাকালো লোকটার দিকে, অতঃপর বলল, আমি আসছি এখন। উৎস কলা উঁচিয়ে পূর্ব দিগন্তে তাকালো। সূর্যটা কেবল তার ঔজ্জ্বল্য ছড়িয়ে দেখা দিতে শুরু করেছে। কিছু সময়ের ব্যবধানে নয়, হয়তো পুরোপুরি নিজের ঔজ্জ্বল্য ছড়িয়ে দিবে প্রকৃতির বুকে, সাথে ঘুমন্ত জনজীবনকে জাগিয়ে তুলবে। নিজেদের জীবিকার তাগিদে তাদের দৌড় করানো শুরু করবে কর্মের পেছনে। উৎস এবারে আর বিরক্তি করলো না। সূর্যের দিক থেকে দৃষ্টি সরিয়ে তাকালো শতরূপার দিকে, গম্ভীর কণ্ঠেই বলল, আমি তোমার অপেক্ষায় থাকবো। শতরূপা প্রত্যুত্তরে কিছুই বলল না। অনুমতি পেয়ে হাতের ব্যাগটা নিয়ে পেছন ঘুরে পা দিল বাড়ির পথে। কিছুটা সময়ের ব্যবধানে শতরূপা পা রাখলো বাড়ির চৌকাঠে। চারদিকটা এখনো নীরবতায় ঘেরা। হয়তো এখনো ঘুম থেকে ওঠেনি কেউ, বা উঠলেও কক্ষ ছেড়ে এই শীতকে উপেক্ষা করে বাইরে পা রাখেনি। তবুও মেয়েটা সজাগ দৃষ্টিতে চোখ বোলালো আশেপাশে। সাবধানের মান নেই। নজরুল আহমেদ অথবা শান্তি বেগম একবার উঠে পড়লে আজ তার রক্ষে থাকবে না। চারিদিকটা ভালোভাবে দেখে এক পা টিপে টিপে খুব সাবধানে নিজের কক্ষে পৌঁছালো শতরূপা। কোনো রকমে ভেতরে ঢুকেই তড়িঘড়ি করে আটকে দিল দরজাটা। যাক, এইবার বুঝি একটু স্বস্তি মিলল। ওকে হাত দিয়ে ফুস করে একটা নিঃশ্বাস ফেললো সে। এরপর হাতের ব্যাগ সহ চাদরটা ছুঁড়ে ফেললো মাটিতে। ব্যাগ ছেড়ে চাদরটা গড়িয়ে পড়ল নিচে মেঝেতে। এই চাদরটাই যত নষ্টের ঘোড়া। এই জন্যই এখন তাকে এত ঝামেলা পোহাতে হচ্ছে। কখনো লক্ষ্মী গৃহের বাইরে যেতে হচ্ছে, কখনো শান্তকে ঘুষ দিয়ে পাঠাতে হচ্ছে, আবার উৎসের যত অযোগ ভাষণও শুনতে হচ্ছে। উৎসের সম্মুখে নিজের ক্রোধ বহিঃপ্রকাশের দুঃসাহস তো শতরূপার নেই। তবে এই বদ্ধ ঘরে একাকি ঠিক আছে। শতরূপা ফসে উঠল, পা দ্বারা লাথি মারল চাদরের। দাঁতে দাঁত পিষে পড়ল, বদমাশ বেটার বদমাশ চাদর। বেচারা চাদর। না আছে তার ভিতরে প্রাণ, আর না আছে জবান। এই দুটোর একটাও যদি তার ভেতরে বিদ্যমান থাকতো, তবে এতক্ষণে সে নিশ্চয়ই এদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতো, প্রতিবাদ করে বলতো, সরকারি মাল পেয়েছিস আমাকে? যখন যার ইচ্ছে অযৌক্তিক কারণ দেখিয়ে ধুয়ে ধুয়ে ছাল চামড়া তুলে দিচ্ছিস, আবার এখন লাথি মারছিস। গায়ে শীত লাগলেই তো আমাকে জড়িয়ে নিস, আবার অযৌক্তিক কারণ দেখিয়ে অত্যাচার শুরু করিস। এই শালা বিশ্বাসঘাতকের দল, সব শালা বিশ্বাসঘাতকের দল। তোদের মতো মীর জাফর আর ঘসেটি বেগমদের বিরুদ্ধে তো তৃতীয় বিশ্বযুদ্ধ ঘোষণা করা উচিত। বেচারা চাদরের আর প্রতিবাদ করার হলো না। তার আগেই দুই হাতে তাকে তুলে নিল শতরূপা। মাথার উপরে তুলে কিঞ্চিত সময় নিয়ে ঘুরিয়ে ফেললো নিচে মেঝেতে। গম্ভীর ক্রোধে নিয়ে তার উপরে দাঁড়িয়ে লাফাতে লাফাতেই বলল, ইচ্ছে তো করছে তোকে ওই মালিকের ভয়ঙ্কর বুকের উপরে উঠে ঠিক এইভাবেই লাফিয়ে লাফিয়ে তার বুকের পাঁজর ভেঙে ফুসফুস হৃৎপিণ্ড সব ভর্তা করে দিতে, কিন্তু সেই সক্ষমতা বা সাহস কোনোটাই তো আমার নেই। তাই আপাতত তোকে দিয়ে এই কাজ চালিয়ে দিচ্ছি। হিটলার ব্যাটার অসভ্য চাদর। কিছুটা সময় নিয়ে শতরূপা লাফালো চাদরটার উপরে। এক পর্যায়ে হাঁপিয়ে গেল, থেমে গেল সে। জোরে নিঃশ্বাস নিতে নিতে তাকালো এদিক ওদিক। হঠাৎ চোখ পড়লো কক্ষের এক ধারে স্থান পাওয়া
ড্রেসিং টেবিলের দিকে। স্মরণে এলো উৎসের তখনকার বলা কথাগুলো। তখন তো উৎস তার চোখকে গুল আলুর সাথে তুলনা করেছিল। তার চোখ কি সত্যি গুল আলুর মতো? কই, আগে তো কখনো কেউ এমনটা বলেনি। উল্টে সবাই সব সময় তার চোখ নিয়ে প্রশংসা করেছে। সবাই বলেছে তার চোখগুলো নাকি ডাগর ডাগর হরিণ নেয়। তাহলে উৎস কেন এমন বলল? মেয়েরা এমনই, তার সৌন্দর্যের বিষয়ে ভীষণ খুঁতখুঁতে স্বভাবের হয়। তারপরে আবার যদি কেউ সে সৌন্দর্যের দুটি ধরে, তাহলে তো কথাই নেই, আরো খুঁতখুঁতে হয়ে ওঠে। শতরূপার চাদরটা মেঝেতে ফেলে রেখে এগিয়ে গিয়ে দাঁড়ালো ড্রেসিং টেবিলের সামনে। তাকালো আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে। ভালোভাবে পর্যবেক্ষণ শুরু করলো চোখের। উৎস প্রথম দিকে বলার কথার সত্যতা না পেলেও শেষ দিকে বলা কথাটা সত্যতা পেল সে। তার একটা চোখ ভালো থাকলেও অন্যটা অবশ্য শোচনীয়। সেটা গোল আলুর মতো না মনে হলেও লাল আলুর মতো ঠিক মনে হয়েছে। চোখটা ঘষতে ঘষতে ফুলে ফেপে ডাগর ডাগর চোখের পরিবর্তে লাল আলুর মতো হয়ে উঠেছে। সূর্যের ঔজ্জ্বল্য বৃদ্ধি পেয়েছে, তবে আবহাওয়ায় শীতের শক্তপোক্ত বিচরণ থাকার তাপ ছড়াতে পারেনি। রাতের বিশ্রাম শেষে জনজীবন ব্যস্ত হয়ে পড়েছে। আবারও গ্রামের বাজারে হাট মিলেছে একটু বেলা হতেই। চারিদিকে মানুষের কোলাহল বেড়েছে। হই হই রই রই পড়ে পরিবেশ পুরো বাজার জুড়ে। সেই বাজারের এক কোণে ছোটখাটো টিনের তৈরি একটি দোকানে বসে সাঙ্গপাঙ্গ নিয়ে ক্যারম খেলছে উৎস। এটা দোকান বললে অবশ্য ভুল হবে, এটাকে এক প্রকার ক্লাব বলা চলে। দোকান মানে তো প্রয়োজনীয় পণ্য কেনাবেচার কেন্দ্র, কিন্তু এখানে কোনো কিছুই কেনাবেচা হয় না। এই পুরো ঘরটা জুড়ে ক্যারম বোর্ড, দাবা, লুডো, পাজল দিয়ে সাজানো। উৎসই বানিয়েছে এই ঘরটা। দিনের অধিকাংশ সময়ই সে নিজের সাঙ্গপাঙ্গদের নিয়ে এখানেই সময় কাটায়। আজও তার ব্যতিক্রম নয়। উৎসের মাথা নুইয়ে নুইয়ে ক্যারাম খেলার মধ্যেই ক্লাবে এসে উপস্থিত হলো বাদল এবং তার দল। বাদল এই গ্রামেরই ফুরকান সিকদারের পুত্র। বেশ অর্থ সম্পদ, প্রভাব প্রতিপত্তি রয়েছে তাদের। আর থাকবে নাই বা কেন? ফুরকান সিকদারের যে সুদের ব্যবসা, গ্রামের মানুষদের অজ্ঞতা এবং সহজ সরলতার সুযোগ নিয়ে সে চড়া সুদে অর্থ বিলায়, নিজেও লাভ করে আর গ্রামের মানুষদেরও সম্মুখেও মহান হয়ে ওঠে। বাদল তার দলবলকে নিয়ে ক্লাবে ঢুকে এদিক ওদিক তাকালো। উঁচু স্বরেই বলল, আসসালামু আলাইকুম উৎস ভাই, কেমন আছেন? উৎস মাথা তুলে এক পলক তাকালো বাদলের দিকে, ফের গ্রামের বোর্ডে গুটিতে হাত চালাতে জবাব দিল, ওয়ালাইকুম আসসালাম, আছি ভালোই। তোদের কি খবর? দলবল নিয়ে হঠাৎ আমার আস্তানায়? নুমান, আবিদ, রাজু উৎসের সাথেই ক্যারম খেলছিল। লিমন সহ বাকিরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতক্ষণ দর্শকের ভূমিকা পালন করছিল। বাদলও তার দলবলেরকে দেখে লিমন এগিয়ে এলো নুমানদের নিকটে। নিচু স্বরেই বলল, এই শীতের দিনে এই বর্ষা বাদল আবার তার বৃষ্টির ফোঁটাদের নিয়ে এখানে উপস্থিত হয়েছে কেন? নুমানও নিপনের ন্যায় একইভাবে নিচু স্বরে জবাব দিল, কি জানি, দেখি কি বলে। তবে কোনো কাজ ছাড়া যে এই শীতের দিনে বৃষ্টির ফোঁটাদের নিয়ে বর্ষা বাদল উকি দেবে না, সেই ব্যাপারে নিশ্চিত। বাদল ওষ্ঠদ্বয়ের হাসির রেখা ফুটিয়ে তুলল। উৎসের দিকে একটু এগিয়ে এসে বলল, আসলে ভাই, সামনে তো নির্বাচন। ভাবছিলাম এবারের নির্বাচনে বাবাকে চেয়ারম্যান পদের জন্য দাঁড় করাবো। করাবি, সেখানে আমাকে বলার কি আছে? বাদলের হাসিতে কিঞ্চিত ভাটা পড়ল। একটু ইতস্তত করে সে বলল, না মানে ভাই, আপনি যদি আপনাদের পাশে থাকতেন, আপনার সমর্থন পেলে বাবা ঠিক জিতে যেত। উৎস খেলা বন্ধ করলো, সোজা হয়ে দাঁড়িয়ে তাকালো বাদলের দিকে, কপালে ভাঁজ ফেলে শুধালো, তোর বাপ এই গ্রামের উন্নয়নের জন্য কি কি কাজ করেছেন যে তাকে সমর্থন করব? আরও গ্রামের সহজ সরল মানুষদের ঠকিয়ে সুদের টাকায় নাদুস নুদুস একটা ভুড়ি বানিয়েছেন। তোর বাপকে আমি সমর্থন করব কি দেখে? ওই নাদুস নুদুস ভুড়ি দেখে? বাদল ব্যস্ত হলো, চটপটে কণ্ঠে জবাব দিল, এতদিন তো চেয়ারম্যান হওয়ার কোনো পরিকল্পনা ছিল না, তাই গ্রামের মানুষদের ভালো খারাপ নিয়ে ততটা মাথা ঘামায়নি, কিন্তু এখন করবে। আর যদি একবার চেয়ারম্যান হয়ে যেতে পারে, দেখবেন গ্রামের ভোল একদম পাল্টে দেবে। কিভাবে পাল্টে দেবে? সবাইকে তোর বাপের মতো এক একটা ভরি উপহার দিবে নাকি? আমি কিন্তু
ওই ভুড়ি টুড়ি নেব না, আমার বউ পছন্দ করবে না। তার উপর বউ যদি আবার হয় ছোটোখাটো পিচ্চি মেয়ে, দেখা যাবে ভুড়ির সাথে বেজেই কোথাও উল্টে পড়ে আছে। উৎসের কথায় সবাই অট্টহাসিতে ফেটে পড়ল। বাদলের সাথে আসা তার দলবলও হেসে উঠেছে। বেচারা লজ্জা বোধ করলো, সাথে অপমানিত বোধ করলো বেজায়। তবে উৎসের সামনে বলল না কিছুই। এই মুহূর্তে তাদের উৎসের সাহায্য প্রয়োজন। যত যাই হোক, উৎসের ক্ষমতা আছে, গ্রামের লোকজন ভয় পায় তাকে। সে যদি ফোরকান সিকদারকে একটাবার ভোট দিতে বলে, তাহলে গ্রামের মানুষ ভয় হলেও ভোট দিবে। আর উৎসের বাবারও প্রভাব, প্রতিপত্তি, অর্থ সম্পদ রয়েছে। উৎস তাদের সমর্থনে থাকা মানে তার বাবাও তাদের সমর্থনে থাকা। বাদল নিজেকে সামলালো, কণ্ঠ স্বাভাবিক রেখেই বলল, বাবা সত্যি ভালো কাজ করবে ভাই, আপনি শুধু আমাদের সমর্থনে থাকুন। বিরক্তিতে কপাল কুঁচকে এলো উৎসের। এই রাজনীতি ফাজনীতি কোনো কালেই ভালো লাগে না তার। রাজনীতি মানেই তার কাছে একটি বিদঘুটে স্বার্থন্বেষী জনগণের স্বাধীনতা হরণের চক্র মনে হয়। যদিও রাজনীতি এবং গণতন্ত্রের মূল মন্ত্র হলো জনগণের স্বাধীনতা সুনিশ্চিত, তাদের অধিকার দেওয়া এবং রাষ্ট্রের কল্যাণ সাধন, কিন্তু তা মানে কতজন? নির্বাচনে দাঁড়ানোর সময় সবাই ভালো কাজের কথায় দেয়, জনগণের ভরসা দেয়, তাদের বাড়ি বাড়ি গিয়ে বুকে টেনে নেয়, কিন্তু নির্বাচনে এক প্রকার জিতে গেলে কতজন আর নিজেদের দেওয়া কথা রাখে? তখন ধীরে ধীরে বেরিয়ে পড়তে শুরু করে তাদের আসল রূপ। ক্ষমতার লোভ বড় খারাপ জিনিস। যারা একবার ক্ষমতা দখলে এবং অন্যকে শাসনের সুযোগ পায়, তারা সহজে এই পথ ছাড়তে চায় না। অতি ভালো এবং সুশীল মানুষগুলো একটা সময় ক্ষমতার লোভে হয়ে ওঠে পাষাণ স্বৈরাচার। আর তাছাড়া একজন মানুষের যদি অন্য মানুষের জন্য ভালো কিছু করার ইচ্ছে থাকে, তবে সে এমনি করতে পারে। তাতে রাজনীতিতে আসার কি দরকার? আর সেখানে ফোরকান সিকদার তো আগে থেকেই লোভী, গ্রামের লোকদের ভালো করবে সে কথা দিচ্ছে, তাও শুধু চেয়ারম্যান হওয়ার জন্য। এই বেটা চেয়ারম্যান হলে যে গ্রামের লোকদের কতটা ভালো করবে আর কতটা চাল ডাল তেল আটা নিজের পেটে ভরে ভুড়ি আরো বাড়াবে, তা বোঝা হয়ে গেছে উৎসের। উৎস আবারও ক্যারম বোর্ডের উপর ঝুঁকে গেল, গুটিতে টোকা দিতে দিতেই বলল, তোর বাপের যদি গ্রামের মানুষদের ভালো করার ইচ্ছা থাকে, তবে এমনি করতে বল। এসব চেয়ারম্যান হয়ে কাজ নেই। আমি এই বিষয়ে তোর বাপকে কোনো সমর্থন দেব না। বাদলের মুখশ্রী থমথমে আকার ধারণ করলো, রুষ্ট স্বরে সে শুধালো, এটাই তবে আপনার শেষ কথা? হ্যাঁ। উৎসের নির্লিপ্ত জবাব। ফুঁসে উঠল বাদল, চড়া গলায় বলল, উৎস ভাই। বাকিটুকু আর বলতে পারলো না, তার আগেই খেপে উঠল নুমান, শাসিয়েই বলল, আওয়াজ নিচে। উৎস ক্যারম বোর্ডের গুটির দিকে দৃষ্টি রেখে বাঁকা হাসলো। বাদলের ভিতরটা ক্রোধে ফেটে পড়লো যেন। তবে সে বলল না আর কিছুই। এই মুহূর্তে এখানে কিছু বলা মানে উৎসের দলবলের সাথে ঝামেলা। সামনে নির্বাচন, তাদের নির্বাচনে জিততে হলে অন্তত উৎসের সাথে এই মুহূর্তে ঝামেলা পাকানো উচিত হবে না। একবার শুধু নির্বাচনে জিতে যাক, তারপর দেখা যাবে একে। বাদল শেষ একবার অগ্নি দৃষ্টিতে তাকালো উৎসের দিকে, অতঃপর ফুসতে ফুসতেই তার দলবল নিয়ে হনহন করে পেরিয়ে গেল ক্লাব ঘর থেকে। দুপুরের তপ্ত রৌদ্র আকাশের মধ্যস্থানে জায়গা করে নিয়ে আলো ছড়াচ্ছে সূর্যটা। চারদিকটা কেমন থম মেরে রয়েছে এই সময়। 17 পা জামা কাপড় নিয়ে এলো তাদের বাড়ির পেছন পুকুর ঘাটে। ছায়া ঘেরা শীতল পরিবেশে অবস্থিত কোটটি। পুকুরের চারিধারে বড় বড় নারকেল গাছ আর তাল গাছে ঘেরা। পুকুরের এক প্রান্তে রয়েছে প্রাচীন আমলের বাঁধানো ঘাট, শ্যাতলা পড়ে তার অবস্থাও বেশ নাজুক। 17 পা ঘাটের একপাশে স্থান করে নেওয়া গোসলখানায় নিজের জামা কাপড়গুলো রাখলো। সুপারি গাছের খোল আর বড় বড় কলাপাতা দিয়ে গ্রামীণ পরিবেশে তৈরি সে গোসলখানা। এমনি সময় সে বাড়ির ভিতরে টিউবওয়েলের গোসল করে। তবে আজ কেন যেন ইচ্ছে হলো পুকুরের খোলামেলা পানিতে একটু সাঁতরে গোসল করার, তাই এসেছে। 17 পা চোখ ঘুরিয়ে একবার চারিদিকে তাকালো, অতঃপর আস্তে ধীরে নামলো পুকুরের শেওলা পড়া স্যাঁতসেঁতে ঘাট বেড়ে।
কিন্তু সম্পূর্ণরূপে পানিতে নামার পূর্বেই তার নজর গেল ঘাটের বিপরীত দিকে। বাড়ির চারপাশে তোলা পুরানো দিনের প্রাচীরটা ওই স্থান থেকে কিঞ্চিত ভাঙা, আর ওখানেই সম্ভবত কিছু একটা আছে। শতরূপা ভালোভাবে তাকালো। কেমন মানুষের মতো মনে হচ্ছে যেন। কে হতে পারে যে এই ভর দুপুরে ওদের বাড়ির পেছনে এসে দাঁড়িয়ে রয়েছে? আর তাছাড়া এদিকটা তো গাছপালায় ঘেরা, এক প্রকার জঙ্গল। এখানে কেই বা আসবে এই সময়? তবে কি পুকুর ঘাটে সে গোসল করতে এসেছে সেই দৃশ্য দর্শনের তাগিদে এই অবেলায় এই স্থানে আগমন ঘটেছে কোনো পুরুষের? ভয় লাগলো শতরূপার। তাদের গ্রামের কোনো পুরুষ আবার এমন অসভ্যের নিয়ে কাজ করার দুঃসাহস করেছে? নিজেকে ধাতস্থ করলো মেয়েটি। ঘাট থেকে উঠে এলো সে। ঢোক গেলে একটা লাঠি হাতে নিয়ে এগিয়ে গেল পুকুরের ওই পাড়টায়। হ্যাঁ, যা ভেবেছিল ঠিক তাই। কোনো এক পুরুষ মাথা নিচু করে বসে আছে শুকনো পাতার উপরে। শতরূপা ও কিছু কি মেরে বোঝার চেষ্টা করলো লোকটি কে, কিন্তু পারল না। যেই হোক না কেন, সে অবশ্যই তার গোসলের দৃশ্য দেখার জন্য এসেছিল। তাছাড়া এই অবেলায় এখানে তো আর কারুর আসার কথা নয়। শতরূপার হৃদয় ছি ছি ধ্বনি তুলল। আজকালকার পুরুষ মানুষ এতটা বিপথে চলে গিয়েছে যে সে একজন নারীর গোসলের দৃশ্য দর্শনে এসেছিল। এর শাস্তি তো একে দিতেই হবে। কে জানে আরো কত স্থানে এই পুরুষ এমন লম্পটগিরি করেছে। আজ যখন শতরূপা ধরতে পেরেছে, তখন একে একটা উচিত শিক্ষা সে দিয়েই ছাড়বে। শতরূপা আর ভাবলো না। হাতের লাঠিটা দ্বারা সজোরে আঘাত করলো সামনে থাকা ব্যক্তির মাথায়। আঘাত পড়তে ব্যক্তিটি চেঁচিয়ে উঠলো। মাথায় হাত দিয়ে ঘুরে দাঁড়ালো শতরূপার দিকে। আটকে উঠলো শতরূপা। এ কি? এই তো সেই ভয়ঙ্কর পুরুষ উৎস। এই ব্যক্তি এখানে কেন? এই ব্যক্তির আবার কবে থেকে নারীদের গোসলের দৃশ্য দেখার অভ্যাস হলো? যতদূর শুনেছে উৎস নারীর সংস্পর্শে থেকে দূরে থাকে, সহজে কোনো নারীর দিকে ফিরেও তাকায় না। মেয়েবাজি তো দূরে থাক, অবশ্য তাকে নারী সংস্পর্শ থেকে দূরে থাকতে হয় না। তার রাগের প্রকোপে নারীরা এমনি তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখে সর্বদা। জেনে শুনে কারই বা মরার ইচ্ছে আছে যে এই ভয়ঙ্কর পুরুষের পাল্লায় পড়বে? শতরূপার ভাবনার মধ্যে উৎসের রুক্ষ কণ্ঠস্বর শোনা গেল। কটমট করে সে বলল, সমস্যাটা কি তোমার? মাথায় আঘাত কেন করলে? অন্য সময় হলে হয়তো উৎসের এমন কথায় ভয় সেটিয়ে যেত শতরূপা, কিন্তু এখন সে মোটেও ভয় পাবে না। এই বদলোককে ভয় পায় বলে সে তার ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলা শুরু করবে নাকি? কত বড় সাহসের! এই ভর দুপুরে কিনা এক নারীর গোসলের দৃশ্য দর্শনে এসেছিল সে। শতরূপার দাঁতের দাঁত চাপলো, শক্ত কণ্ঠেই বলল, অসভ্যতামি করলে তো আঘাত করবই। উৎস অবাক হলো। সে আবার কোথায় অসভ্যতামি করলো? সে তো শুধু এখানে এসে বসেছিল, আর এই মেয়েটি হুট করে কোথা থেকে এসে তার মাথায় আঘাত করে বসলো। উৎস কিছুটা অবাক হয়েই শোধালো, আমি আবার কি করলাম? কি করেননি আপনি? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গোসল করা দেখতে এসেছিলেন, তাই না? উৎস ভ্রু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, তোমার গোসল করে দেখতে এসেছিলাম। তা নয় তো কি করতে এসেছেন এখানে? উৎস গলা উঁচিয়ে তাকালো শতরূপার পেছনে দিকে। চোখে পড়লো বিশাল একটা পুকুর। পুকুরের দিকে দৃষ্টি রেখে সে প্রশ্ন করলো, তুমি এই পুকুরে গোসল করো? তপ্ত নিঃশ্বাস ছাড়লো উৎস, শান্ত কণ্ঠে বলল, আমি মানুষটা খারাপ হতে পারি, কিন্তু এতটাও খারাপ নই যে লুকিয়ে লুকিয়ে মেয়ে মানুষের গোসল করে দেখতে আসবো। আর তোমার ক্ষেত্রে তো নাই। এইটুকু বলেই থামলো সে। ঘাড় ঘুরিয়ে নিজের পেছনের দিকে জঙ্গলে ঘেরা একটি জমির দিকে ইশারা করে ফের বলল, এই জমিটা আমাদের, এটাই দেখতে এসেছিলাম আমি, তোমার গোসল করে দেখতে আসিনি। সত্যিটা শোনার পর ভয়েই মিয়ে গেল শতরূপা। এতক্ষণ যতটা সাহস সে সঞ্চয় করেছিল তা এক নিমিষেই হাওয়া। শেষে কিনা সে না জেনে না বুঝে উৎসের মাথায় আঘাত করে বসেছে। এমনি লোকটা যে পরিমাণ বদমেজাজি, এখন না তাকে মাথায় তুলে একটা আছাড় মারে। মাথায় আঘাত করার দামে তাকে তাদের বাড়ির পিছনের জঙ্গলে মেরে পুঁতে রাখলেও কেউ টের পাবে না। ঢোক গেল শতরূপা আমতা আমতা করে বলল, দুঃখিত, আমি বুঝতে পারিনি। উৎসের দৃষ্টি শীতল হলো। তবে কয়েক মুহূর্ত যেতে পরিবর্তন ঘটলো তার মুখাবয়বের। দৃষ্টিতে হানা দিল তেজদীপ্ত অগ্নি। তাতে দাঁত চেপে শতরূপাকে প্রশ্ন করলো, এই খোলামেলা পুকুরে তুমি গোসল করো রোজ?
রোজ না, তবে মাঝে মাঝে, মানে যখন ইচ্ছে হয় আর কি। উৎস রেগে গেল। হুট করেই 2 হাত চেপে ধরল শত্রুপার 2 বাহু। ভয়ে কেঁপে উঠল মেয়েটি। এই লোক আবার তার বাহু স্পর্শ করেছে কেন? বাহু ধরে তুলে আছাড় মারবে না তো? ভয়ে ঢুক গেল শত্রুপা। উৎসর দিকে তাকাতেই দেখলো উৎস তার খুব কাছে চলে এসেছে। তাদের মধ্যে দূরত্বটা কয়েক ইঞ্চি মাত্র। শত্রুপার ভয় বেড়ে গেল আরো। নিজেকে উৎসের হাত থেকে ছাড়ানোর চেষ্টায় ব্যস্ত হয়ে উঠল সে। তবে উৎস ছাড়ল না, আরো শক্ত করে ধরল তার বাহু দুটো। ধমকে সরেই বলল, আজ যদি এখানে আমার পুরুষ থাকতো তখন কি হতো? আমি না হয় তোমার গোসল দেখতে আসিনি, কিন্তু অন্য কেউ তো আসতে পারতো, তাই না? উৎস ভুল কিছু বলেনি। সত্যিই তো, আজ যদি উৎসের স্থানে অন্য কেউ থাকতো, অথবা উৎসের ভুল ক্রমে তার গোসলের দৃশ্য দেখে ফেলতো, তখন নিশ্চয়ই তাকে একটা লজ্জাজনক পরিস্থিতির শিকার হতে হতো। শত্রুপা আমতা আমতা শুরু করলো, ইতস্তত করেই বলল, আর আসবো না, এখন থেকে বাড়ির ভেতরেই গোসল করব। উৎসের রাগ একটু হলেও ঠান্ডা হলো বোধহয়। শত্রুপার বাহু থেকে একটু একটু করে হাত আলগা হয়ে এলো তার। স্বস্তির নিঃশ্বাস ফেললো মেয়েটি। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, এখন আসছি আমি। কথাটা বলে আর এক মুহূর্ত সময় নষ্ট করলো না শত্রুপা। পেছন ঘুরে ছুট লাগালো বাড়ির দিকে। রাত্রি দ্বিপ্রহর, ঘড়ির কাঁটা প্রায় 12টা ছুঁই। উৎস বসে রয়েছে নিজের কক্ষে, কুলের উপরে ল্যাপটপ রেখে মনোযোগ দিয়ে কাজ করছে কিছু একটা। ঠিক তখনই তার কক্ষের দরজা টোকা পড়ল। উৎস ল্যাপটপে দৃষ্টি নিবদ্ধ রেখেই গলা উঁচিয়ে বলল, দরজা খোলাই আছে। কয়েক মুহূর্তের ব্যবধানে দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো আকরাম মির্জা। উৎস একবার তাকালো সেদিকে, অতঃপর আবার ল্যাপটপের দিকে দৃষ্টি দিয়েই বলল, তুমি হঠাৎ এত রাতে আমার ঘরে? আকরাম মির্জা চোখ ঘুরিয়ে একবার দেখলো পুরো কক্ষটা, এরপর থমথমে কণ্ঠে জবাব দিল, না এসে উপায় আছে? তুমি তো নবাবের বাচ্চা, আমার সাথে দেখা করতে বলার পরও গেলে না, তাই বাধ্য হয়ে আমাকেই আসতে হলো। উৎস হাসল, অধর বাঁকিয়ে বলল, তা ঠিক ধরেছ, তুমি নবাব আর আমি তার বাচ্চা। তো হয়ে গেলাম না নবাবের বাচ্চা? বিরক্তিতে চোখ মুখ কুচকে এলো আকরাম মির্জার। সাথে রাগও লাগলো ভীষণ। অবশ্য এই ছেলের সাথে তার কথা বলতে এলেই রাগ লাগে। এই ছেলে না একটা কথার ঠিকভাবে উত্তর দেয় না, আর না তাকে সম্মান দিয়ে কখনো কথা বলে। মাঝে মাঝে আকরাম মির্জার হৃদয়ে সন্দেহ জাগে, এই ছেলে তার তো? তার ছেলে হলে নিজের বাবার এতটা অবাধ্য কিভাবে হয়? মানে সে যদি বলে পূর্ব, তবে উৎস বলবে পশ্চিম। সে যদি বলে বৃষ্টি, উৎস বলবে খরা। সে যদি বলে আকাশ, তবে উৎস বলবে পাতাল। আকরাম মির্জা আর এদিক ওদিকে কথাই গেল না। দেখা যাবে এদিক ওদিকের কথা বলতে গিয়ে এই ছেলের উল্টাপাল্টা জবাবে তার প্রেশার বেড়ে গেল। তারপর আরেক বিপদ। তপ্ত নিঃশ্বাস ফেললো আকরাম মির্জা। এবার সরাসরি প্রশ্ন করলেন, ফোরকানের ছেলে বাদল এসেছিল নাকি তোমার কাছে, আর তুমি তাকে অপমান করে পাঠিয়ে দিয়েছো? উৎস আগেই জানতো তার বাবা এই কথাই বলবে, এর জন্যই তো ডেকেছে, শুনেও কথা বলতে যায়নি। এখন নিজেই ঘরে বয়ে এসে আবার সেই কথাই চলেছে। বিরক্তিতে কপাল ভাঁজ পড়ল উৎসের। থমথমে কণ্ঠে জবাব দিল, হ্যাঁ। কেন অপমান করেছো তুমি বাদলকে? ফোরকান একজন প্রভাবশালী ব্যক্তি, আমার সাথেও মোটামুটি একটা ভালো সম্পর্ক ছিল। তা তোমার সাথে ভালো সম্পর্ক ছিল, আমার সাথে না? আমি তোমার বাবা উৎস, আমার সাথে কারো ভালো সম্পর্ক থাকা আর তোমার সাথে ভালো সম্পর্ক থাকার মধ্যে পার্থক্য কি? উৎস ল্যাপটপ থেকে চোখ তুলে তাকালো বাবার দিকে। শান্ত কণ্ঠে শুধালো, তুমি আমার বাবা হতে পারো এবং আমি তোমার ছেলে হতে পারি, কিন্তু শারীরিক, গাঠনিক কিংবা মানসিক দিক থেকে আমরা সম্পূর্ণ দুজন আলাদা মানুষ। আমাদের মন, মানসিকতা, চিন্তা, চেতনা সবটাই ভিন্ন। সুতরাং তুমি যে জিনিসটা ভালো চোখে দেখবে, আমি সেই জিনিসটা ভালো চোখে নাও দেখতে পারি। এই যেমন ধরো, গ্রামের দরিদ্র চায়ের দোকানদার জলিল চাচার সাথে আমার ভালো সম্পর্ক, অথচ তুমি তাকে দেখলেও নাক ছিটকাও। এইটুকু বলে থামলো উৎস। অধর বাঁকিয়ে হেসে ফের বলল, আবার ধরো, এই ভুড়িওয়ালা ফোরকানের সাথে তোমার ভালো সম্পর্ক,
অথচ আমি তার ওই মোটা ভুঁড়ি দিয়ে ডুগডুগি বানিয়ে নেচে নেচে গ্রামের পথে ঘাটে ঘুরতে পারলে শান্তি পেতাম। তাহলে তোমার সাথে যার ভালো সম্পর্ক, আমার সাথেও তার ভালো সম্পর্ক কিভাবে হলো? উৎস, তুমি কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছো। কেন, ফোরকান চাচার ভুঁড়ির প্রশংসা করছি বলে তোমার গায়ে লাগছে নাকি? তুমিও তাহলে মোটা সোটা একটা ভুঁড়ি বানিয়ে ফেলো। কথা দিচ্ছি, গ্রামের রাস্তাঘাটে ঢোল বাদ্য বাজিয়ে বাজিয়ে তোমার ভুঁড়ির প্রশংসা করে বেড়াবো। আকরাম মির্জা নাক মুখ কুচকে নিলেন। ছেলেটা দিন দিন অতিরিক্ত বেয়ারা হয়ে যাচ্ছে। একটা কথা তো শুনে না, সব সময় মুখে মুখে তর্ক করে, বেয়াদবি করে। তাই বলে এভাবে বেয়াদবি? কিছুটা ফুঁসে উঠলেন তিনি, ধমকে সুরেই বললেন, মুখ সামলে কথা বলো বেয়াদব ছেলে। তুমি তোমার আজে বাজে কথা বন্ধ করো, আমার মুখ এমনি সামলে যাবে। আমার কথা তোমার কাছে আজে বাজে মনে হয়? আমি গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। তোমার গুরুত্বপূর্ণ কথার যা শ্রী, এতে মুখ সামলানো তো দূরে থাক, আমার মুখ আরো কিছু বলার জন্য চুলকাচ্ছে। উৎস, আকরাম মির্জার ধমকে উঠলেন আবারও। উৎস বিরক্ত হলো, কপাল কুচকেই বলল, গলা তো না যেন বাঁশ। কথায় কথায় তোমার ওই বাঁশের মতো গলা ছেড়ে ধমকাবে না তো। পরে আমার কানে সমস্যা দেখা দিলে সে ড্রাইভার কে নিবে? তুমি নিবে? তা তো নিবে না। এমনি আমি তোমার অপছন্দের পাত্র। তারপর আমার কান নষ্ট হলে দেখা যাবে। সেই বিষয়ে কোনো দুঃখ প্রকাশ না করে তুমি আরও 2 হাত তুলে নাচানাচি শুরু করেছ আর বলছো ভালো হয়েছে ভালো হয়েছে। পেটার কান গিয়ে বয়রা হয়েছে। এইটুকু বলে থামলো উৎস, চোখ ছোট ছোট করে বলল, এই তুমি আমার কান নষ্ট করার পরিকল্পনা করেই বারবার ধমকাচ্ছ না তো? হতেও পারে তোমার তো হাড়ে হাড়ে সব শয়তানি বুদ্ধি দৌড়াদৌড়ি করে। আকরাম মির্জা অপমানিত বোধ করলেন, সাথে তীব্র ক্রোধ ফেটে পড়ল ভিতরটা। কিন্তু ছেলের এত কথার জবাবে তিনি বলতে পারলেন না কিছুই। কি বলবেন তিনি? এসব কথার বিপরীতে আর কি বলার আছে তার? কিচ্ছু বলতে গেলেও দেখা যাবে ছেলে তার আব্বার অপমানজনক কিছু বলে ফেলেছে। আকরাম মির্জা এই রাতে কোনো ঝামেলা চাইলেন না। এক প্রকার ফুসতে ফুসতেই তিনি প্রস্থান করলেন ছেলের কক্ষ থেকে। উৎস বাবার গমন পথে দিকে তাকিয়ে হাসলো একটুখানি, অতঃপর আবারও মনোযোগ দিল নিজের কাজে। শীতের স্নিগ্ধ ভোর, চারদিকটা শুভ্র রঙা কুয়াশার চাদরে ঢাকা রয়েছে। সামনে 2 হাত কিংবা 3 হাতের পর আর ভালোভাবে দেখা যাচ্ছে না কিছুই। 17 পা এই ঘন কুয়াশাকে ঠেলেই হেঁটে চলেছে বাড়ির সামনে রাস্তা ধরে। বিরক্তিতে তার কপাল কুঁচকে রয়েছে। প্রতিদিন দিন এভাবে শীতের মধ্যে কার বের হতে ভালো লাগে? কোথায় এই সময়টা একটু ল্যাপ কাঁথার উষ্ণ পরশে অতিবাহিত করবে তা না, এখন যেন এই হিমশীতল শীতকে গায়ে মেখে প্রতিদিন ভোরে বাইরে পা রাখা তার নিত্যদিনের কর্ম হয়ে দাঁড়িয়েছে। একদিন ঘুম আসেনি বলে একটু প্রকৃতি বিলাসে বেরিয়েছিল, আজ সেই প্রকৃতি বিলাসই তার জন্য কাল হয়ে দাঁড়ালো। আর উৎস এই চাদরটা নিয়ে যা একটা নাটক শুরু করেছে, একদম অসহ্য বিরক্তিকর। তবে আজ এই বিরক্তির সাথে সাথে শত্রুপার হৃদয়ে কিছুটা ভয়ও কাজ করছে। গতকাল দুপুরে কিছু না জেনে বুঝে যে একটা কাণ্ড সে ঘটিয়েছে, আজ না উৎস তার প্রতিশোধ নেয়। তখন তো কিছু বলেনি বা পালিয়ে বেঁচেছিল, কিন্তু আজ ভাবতেই শত্রুপার হৃদয় কেঁপে উঠছে। এই ভয়ের জন্য একবার সে ভেবেও নিয়েছিল আজ এখানে আসবে না, কিন্তু উৎস সেদিন যে হুমকি দিল তাতে না এসেও উপায় নেই। পরে দেখা যাবে ভয়ঙ্কর লোকটা নিজের হুমকিকে সত্য প্রমাণ করে শত্রুপাদের বাড়িতে পৌঁছে গেছে আর নজরুল আহমেদের নিকট চাদর চেয়ে বসেছে। তখন কি হবে? শত্রুপা নিজের আকাশ পাতাল চিন্তা ভাবনার মধ্যেই পৌঁছে গেল মাঠের নিকটে। এদিক ওদিক তাকিয়ে দেখলো উৎস মাঠের কাছে আগে থেকেই দাঁড়িয়ে রয়েছে। শরীরে একটা কালো রঙের হুডি জড়ানো, মাথাটা হুডির টুপি দ্বারাই ঢাকা। মেয়েটি এগিয়ে গেল তার দিকে, হাতের চাদরের ব্যাগটা এগিয়ে দিয়ে বলল, আপনার চাদর। উৎস হাত বাড়িয়ে নিল ব্যাগটা। ব্যাগের ভিতর থেকে চাদরটা বের করে গায়ে জড়াতে নিতেই হঠাৎ তার চোখ পড়ল
কোণার দিকে। চাদরের কোণায় ছোট্ট একটা ছিদ্র দেখা যাচ্ছে। উৎস 2 হাতে ধরলো চাদরটা, ছিদ্রের অংশটা তুলে ধরলো শতরূপার মুখের সামনে, পুরো কুচকে শুধালো। আমার চাদরে তো কোনো ছিদ্র ছিল না, এই ছিদ্র এলো কোথা থেকে? শতরূপা চমকালো, চাদরের ছিদ্রটার দিকে তাকিয়ে অন্তরাত্মা কেঁপে উঠলো তার। একই, উৎসের চাদরের ছিদ্র এলো কোথা থেকে? মেয়েটির স্মরণে এলো সে গতকাল উৎসের উপরে রাগ ঢালতে না পেরে তার চাদরের উপর পাষাণের ন্যায় নিজের ভিতরকার সকল খুব রাগ ঢেলে দিয়েছিল। লাফিয়ে লাফিয়ে নিজের শক্তির অপচয় ঘটিয়ে এই চাদরকে শাস্তি দিয়েছিল। এই ছিদ্রটা নিশ্চয়ই তখনই হয়েছে। শান্তি নেই, কোথাও একটু শান্তি নেই। এই ভয়ঙ্কর পুরুষের মুখোমুখি দাঁড়িয়ে তার উপরে রাগ প্রকাশ করার সক্ষমতা তো শতরূপার নেই। এখন এর অগোচরে রাগ প্রকাশ করতে গিয়েও এভাবে ফেসে গেল। আর উৎসেরও চোখ না যেন আরো কিছু, এত সূক্ষ্ম ছিদ্র যা খুব খেয়াল না করলে কারো পক্ষে দেখা সম্ভব নয়, অথচ এর চোখে এত সহজে পড়ে গেল। কই, শতরূপার চোখে তো পড়লো না। সে এটাকে সাবান দ্বারা নিংড়ে নিংড়ে ধুয়ে রোদে শুকানো, তখন কই ছিল তার চোখ? এখন পড়লো তো পড়লো একদম উৎসের চোখেই। এটা নিজের কপালের দোষ হিসেবে নিবে নাকি চোখের দোষ ভেবে পেল না মেয়েটা। এলোমেলো দৃষ্টি ফেললো। এই চাদরের উপর তার লাফালাফির ব্যাপারটা যদি কোনোভাবে উৎস ধরে ফেলে তবে হাজার আস্ত রাখবে না। এমনি গতকাল লোকটা মাথায় আঘাত করে একটা কাণ্ড ঘটিয়ে বসে আছে। শতরূপা একটু সময় নিয়ে ভাবলো, তারপর চটপট করে বলল, ইঁদুরে কেটেছে। আমি তো চাদরটা ভালোভাবে ধুয়ে আমার কক্ষের এক ধারে টানানো দড়ির উপরে শুকা দিয়ে রেখেছিলাম। ওখান থেকে রাতের অন্ধকারে ইঁদুরে কেটে রেখে গেছে বোধহয়। কথাটা বলে মেয়েটা তার কপালে ভাঁজ ফেললো, কণ্ঠে হতাশা নিয়ে বলল, আর বলবেন না, ইদানিং আমাদের বাড়িতে ইঁদুরের উৎপাত এত পরিমাণে বেড়ে গেছে যে মাঝে মাঝে মনে হয় ওটা ইঁদুরের বাড়ি, আমরা ওখানে ভাড়া থাকি। উৎস বোধহয় বিশ্বাস করলো শতরূপার কথা, এক ভ্রু উঁচিয়ে বলল, কেন? তোমার বাপ আজকাল চালের ব্যবসা রেখে চীনের সাথে হাত মিলিয়ে ইঁদুরের খামার করার চিন্তা ভাবনা করেছে নাকি? ভালো ভালো, এমন ব্যবসায় লাভ ছাড়া ক্ষতি নেই। চীনের মানুষজন ইঁদুর খেতে ভীষণ পছন্দ করে। পারলে তোমার বাপকেও মাঝে মাঝে 2-1টা ভেজে খাইয়ে দিও, তাতে যদি আমাদের মতো গরিবদের চাদরগুলো একটু রক্ষা পায় আর তার মাথায়ও একটু সুবুদ্ধি হয়। নিজের বাবার সম্পর্কে এমন কথা মেনে নিতে পারল না শতরূপা। নাক মুখ কুচকে নিল সে, থমথমে কণ্ঠেই বলল, আমার বাবার মাথায় যথেষ্ট সুবুদ্ধি রয়েছে, এর জন্য তাকে ইঁদুর ভাজা খেতে হবে না। হ্যাঁ, তার মাথায় যে কতটা সুবুদ্ধি দিয়ে ভরপুর তা আমার থেকে আর ভালো কে জানে। কথাটা বলে উৎস তার হাতের চাদরটা বাড়িয়ে দিল শতরূপার দিকে। শতরূপা ভুরু কুচকালো, কপালে ভাঁজ পেলেই শুধালো, আবার কি? উৎস নির্বিকার ভঙ্গিতে জবাব দিলে, আগে 2 দিন ধুয়েছ, এবার কিনে দিবে। মানে খুব সহজ। 3,500 টাকার চাদর আমার, তা তুমি এভাবে নষ্ট করে ফেলবে আর আমি কিছুই বলবো না তা তো হবে না। আমার টাকার দাম আছে। আমার চাদর যেহেতু তুমি ছিঁড়েছ, তখন তোমাকেই আবার তা কিনে দিতে হবে। এবং মনে রাখবে, হুবহু এমন চাদরই কিনে দিতে হবে, একটু এদিক ওদিক হলে চলবে না। শতরূপা চমকালো, ভরকালো। এই 2 দিন তো শুধু সাবান আর ডিটারজেন্ট নষ্ট করে চাদর ধুয়েছে, এখন কিনেও দিতে হবে, তাও এইটুকু একটা ছিদ্রের জন্য। আর উৎস চাদরটার দাম কত বললো? 3,500 টাকা। এই মুহূর্তে তার কাছে তো 500 টাকাও নেই। তাহলে সে কিভাবে 3,500 টাকার চাদর কিনে দিবে? এ কি বিপদে পড়লো সে! একদিন একটু ঘুম না আসার দরুন প্রকৃতি বিলাসে বেরিয়ে আজ তার এইভাবে মূল্য দিতে হবে। শতরূপা আমতা আমতা শুরু করলো, ইতস্তত করেই বলল, অল্প একটুই তো ছিঁড়েছে, খুব খেয়াল না করলে কেউ দেখবে না, এর জন্য আবার নতুন কিনে দেওয়ার কি দরকার? আমি ছেঁড়া কিছু ব্যবহার করি না, তা খুব অল্প হোক। ছেঁড়া তো ছেঁড়াই। তোমার হাতে গিয়ে যখন আমার চাদর ছিঁড়েছে তখন তোমাকে কিনে দিতেই হবে, এটাই আমার শেষ কথা। শতরূপার ভীষণ ইচ্ছে হলো বলতে, তা ব্যবহার করবেন কেন?
আপনি তো লাট সাহেবের পুত্র, এইটুকু ছেঁড়াও আপনার গায়ে সইবে না। মনে মনে কথাটা বললেও মুখে আর বলা হলো না মেয়েটার। এই মুহূর্তে তার কান্না পাচ্ছে ভীষণ। ইচ্ছে তো হচ্ছে এখনই এখানে ঘাসের উপরে হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো করে চিৎকার করে কেঁদে উঠতে। কেন যে সে সেদিন ভোরে প্রকৃতি বিলাসে বেরিয়েছিল কে জানে। ওই প্রকৃতি বিলাসই আজ তার কাল হয়ে দাঁড়ালো। তারপর যতটুকু ভালো ছিল তাও কাল নষ্ট করলো। কে বলেছিল তাকে চাদরের উপর নিজের খুব প্রকাশ করতে? কে বলেছিল চাদরের উপর 2 পা তুলে লাফাতে? সে যদি গতকাল চাদরের উপর নিজের খুব প্রকাশ না করত তবে আজ এই ভয়ঙ্কর বিপদে পড়তে হতো না। এখন সে 3,500 টাকা কোথায় পাবে? নজরুল আহমেদের কাছে চাইলেও তো দিবে না। আর সে এতগুলো টাকা হঠাৎ করে চাইবেন বা কি বলে? কোনো একটা কারণ তো দেখাতে হবে। শতরূপা জোরে একটা নিঃশ্বাস নিল, একটু সময় নিয়েই বলে ফেলল, আমার কাছে এতগুলো টাকা নেই। সময় নাও, টাকার ব্যবস্থা করো, তারপর কিনে দিও। কিন্তু কিনে তোমাকে দিতেই হবে। আমার জিনিস নষ্ট করার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি তো নষ্ট করিনি, করেছি ইঁদুর। শাস্তি পেলে ইঁদুর পাবে, আমি কেন পাবো? শতরূপা সব দোষ ইঁদুরের ঘাড়ে চাপিয়ে কেটে পড়তে চাইল, কিন্তু তা কি আর উৎসের সামনে সম্ভব? উৎস পূর্বে নিয়ে গাম্ভীর্যতা বজায় রেখেই বলল, একজন মানুষের থেকে কোনো কিছু নিলে তা অবশ্যই দায়িত্ব সহকারে সাবধানে রাখতে হয়। তোমারও উচিত ছিল আমার চাদরটা দায়িত্ব সহকারে সাবধানে রাখার, কিন্তু তুমি তোমার দায়িত্বে হেলা করেছ। এখানে ইঁদুরের দোষের তুলনায় তোমার দোষ বেশি, সুতরাং শাস্তি তোমাকে পেতেই হবে। টাকার ব্যবস্থা করে হুবহু এমনটা চাদর কিনে ফেরত দিও, নয়তো এই চাদর আমি তোমার বাবার থেকে উসুল করব, মনে রেখো। শতরূপা ভীত হলো। বাবার কানে এই খবর গেলে তাকে আর বেঁচে থাকতে হবে না। বাবা নির্ঘাত এই চাদর দ্বারাই তার গলায় ফাঁস লাগিয়ে ফ্যানের সাথে ঝুলিয়ে দিবে। তবে এই পর্যায়ে ভয়ের সাথে সাথে উৎসের প্রতি ভীষণ রাগও লাগলো মেয়েটার। উৎসদের তো টাকা পয়সার অভাব নেই, এমন একটা চাদর গেলে আরো 5টা কিনে নিতে পারে। সেখানে তার মতো একটা মেয়ের সে 3,500 টাকা দিয়ে এখন একটা চাদর কিনে দেওয়া সম্ভব নয়। তাও উৎসের জানার কথা। শতরূপা বুঝলো উৎস তাকে ইচ্ছে করে বিপদে ফেলেছে, কিন্তু এখানে তার কিছু বলেও লাভ নেই। আর প্রতিবাদ করেছিলাম নি, কারণ ভুলটা তার দ্বারাই হয়েছে। তা যেভাবেই হোক। ফুস করে একটা নিঃশ্বাস ফেলল শতরূপা, থমথমে কণ্ঠেই বলল, আচ্ছা চেষ্টা করব। এইটুকু বলেই চাদরটা আবার ব্যাগে ঢুকিয়ে নিল। মেয়েটা উৎসের থেকে কোনরূপ বিদায় না নিয়ে পেছন ঘুরে পা বাড়ালো বাড়ির দিকে। উৎসও আজ আর পিছু ডাকলো না। তবে এত কিছুর মধ্যে কষ্ট রয়ে গেল ওই প্রাণহীন জড় বস্তু চাদরটার। বেচারার আজ যদি প্রাণ থাকতো তবে গভীর দুঃখ নিয়ে সে বলে উঠত, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছে আমি।